ফের করোনা ঝুঁকি নিয়েই লঞ্চে ঈদযাত্রায় মানুষের ঢল। বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কে ব্যাপক যানজট। লঞ্চের অবস্থা খুব খারাপ, 3 গুণ পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে। করোনা ভারতকে হারমাইয়া ছাড়িয়ে যাবে। 3 ফুট তো দূর কথা, 3 ফুটের ভিতরে 10 জন বসে আছে। কারো মাস্ক আছে, কারো নাই, সবাই তো যাইতে, সবাই তো বাড়ি যাইতে হবে। যানজটে আমাদের জীবন অতিষ্ঠ, এখন আর জীবন বাঁচে না। 24 ঘন্টায় 225 জনের মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ 60 জনের প্রাণহানি, হাসপাতালে শয্যার জন্য হাহাকার। কোন হসপিটালে ভর্তি করতে চাইছে না, শুধু অক্সিজেনের অভাবেই লোকটা মারা গেছে। ইমার্জেন্সি আইসিইউতে দেওয়া লাগতেছে, কোনো জায়গায় আইসিইউ নেই। 2টা রোগী মারা গেল, এই 2টা আইসি খালি হয়ে গেল বলে। গত রাতে 20 লাখ সিনোফার্মের পর কাল আসছে মডার্না 30 লাখ। মাস দেড়েকের মধ্যেই আসবে আরো 2 কোটি টিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকার বাইরে জমজমাট কোরবানির হাট। উত্তরাঞ্চল থেকে ক্যাটল ট্রেনে ঢাকায় হাজারো পশু। রাজধানীতে বর্জ্য অপসারণ করবেন 25,000 কর্মী। সরকারি মাল দরিয়ায় ঢাল। প্রশাসনের কর্মকর্তাদের এই মনোভাব পরিবর্তনেই করোনার মধ্যেও এগিয়েছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহির চর্চা বাড়ানোর আহ্বান। ফের করোনার ঝুঁকি নিয়ে ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে। লঞ্চে গাদাগাদি করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলবাসী। মহাসড়কেও যাত্রী চাপ বাড়ায় তৈরি হচ্ছে যানজট। আর রাজধানীর টিকিট কাউন্টার থেকে নির্ধারিত সময়ে গাড়ি না ছাড়ায় যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। দ্বিগুণ দামে টিকিট বিক্রি করলেও পাশাপাশি আসনেই বসানো হচ্ছে যাত্রীদের। একই চিত্র ট্রেনেও। ঈদযাত্রার চতুর্থ দিন রোববার বিকেল থেকেই সদরঘাটের প্রতিটি পন্টুন ছিল ঘরমুখ মানুষের ঠাসা। গায়ে গায়ে মিলে যে যেভাবে পেরেছেন ওঠেন নিজ নিজ এলাকার লঞ্চে। মাস্ক থাকলেও যেখানে ছিল না সামাজিক দূরত্বের ছিটে ফোটাও। লঞ্চের ভেতরে ডেকের দৃশ্য ছিল আরও ভয়াবহ। প্রত্যেক যাত্রীর 2 পাশে 3 ফুট করে জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও বাস্তবে তা কোনো লঞ্চেই দেখা যায়নি। অনেক যাত্রী অভিযোগ করেন ভাড়া 60% বেশি নিলেও ডেকে যাত্রী বহন করেছে 2 থেকে 3 গুণ বেশি। লঞ্চে ওঠার সময় দেখলাম যে একজনের গায়ের ভিতরে একজন গাদাগাদি করে উঠতেছে। যেখানে 3 ফুট দূরত্ব মানার কথা ছিল সেখানে 3 ফুট তো দূর কথা, 3 ফুটের ভিতরে 10 জন বসে আছে। না, সামাজিক দূরত্ব বজায় বলতে কিছুই নেই। ম্যাক্সিমাম 3 ফিট দূরে থাকা লাগে। একজন কার সাথে একজন বাইছে, কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবে? লঞ্চের অবস্থা খুব খারাপ। ভাবছিলাম যে হয়তো 60% ভাড়া বাড়ায় তারা অর্ধেক যাত্রী নিবে, কিন্তু আসলে বাস্তব প্রয়োগে সেটা দেখিনি এখন পর্যন্ত। সন্ধ্যা নেমে এলে যাত্রী বোঝাই করে এক এক করে সদরঘাট ছাড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের 42টি রুটের লঞ্চ। এদিকে বাসে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। কাউন্টারের সামনে স্বাস্থ্যবিধি মানতে বা মানাতে কোনো তৎপরতাই চোখে পড়েনি। গাড়ির কথা বলছে একটাই আসবে, তাই এখন কয়টায় আসবে এখনো বলতে পারতেছি না। যাত্রী সংখ্যার কমের কারণে পরিবহন মালিকরা গাড়ির সময়টা মেনটেন করতে পারতেছে না। 2 সিটেরই ভাড়া নিছে, বসাইছে ডাবল। যাত্রার চতুর্থ দিনে খেই হারিয়েছে ট্রেনও। যাত্রীদের বাড়তি চাপ থাকায় ট্রেনের মধ্যেও পাশাপাশি আসনে বসেন যাত্রীরা। বিনা টিকিটে অনেকেই চড়ে বসেন ট্রেনে। টিকিট পাই নেই, টিকিট কাটার জন্য গিয়েছিলাম তো পাই নেই। আমরা একসাথে আসছি তো তাই একটু কথা বলতেছি। আমাদের সিট ওই পাশে, আমি ওই পাশে চলে যাব। একটু ফাঁকে ফাঁকে বসার কথা অবশ্য বসছি, ফাঁকে ফাঁকে। তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় সোমবার সব গণপরিবহনে ভিড় আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর থেকেই আক্রান্ত মৃত্যুর রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিনই। দেশে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 225 জন আর শনাক্ত হয়েছেন 11,578 জন। আইসিইউ, অক্সিজেন আর শয্যা সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনায় মৃত্যু আর সংক্রমণের হার বেড়েই চলেছে। জেলা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে বিপজ্জনক গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীরা প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। অক্সিজেনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা। আপ্রাণ চেষ্টার পরও ফিরে না পাওয়া প্রিয়জনের মৃত্যুতে হাসপাতালগুলোতে থামছে না আহাজারি। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 60 জন, এরপরই খুলনা বিভাগে 54 জন, চট্টগ্রামে 40 জন, ময়মনসিংহে 14 জন, রাজশাহীতে 20 জন, রংপুরে 14 জন, সিলেটে 14 জন, বরিশালে 9 জন মারা গেছেন।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম খুলনা নগরীতে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামানো যাচ্ছে না। 4টি কোভিড হাসপাতালে একদিনেই প্রাণ হারান 11 জন। ইমার্জেন্সি আইসিইউতে দেওয়া লাগতেছে, কোনো জায়গায় আইসিইউ নেই। আল্লাহ যদি এখন সহায় হয় তাহলে আইসিইউ পাইতে পারি। করোনা পরিস্থিতি বেসামাল ময়মনসিংহেও। আইসিইউ সংকট ভয়াবহ। 24 ঘন্টায় করোনা ইউনিটে 6 জন মারা গেছেন। আইসিইউর জন্য চেষ্টা করছি, কিন্তু এখানে তো ফাঁকা নাই। এখন ডাক্তাররা বললো যে আপনারা ঢাকায় চেষ্টা করেন। আশঙ্কাজনকভাবে রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন অধিকতর জটিল, সিভিয়ার, ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলো বেশি ভর্তি হচ্ছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উত্তরের জেলা বগুড়ায়। গত 24 ঘন্টায় জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। শুধু অক্সিজেনের অভাবেই লোকটা মারা গেছে। আইসিইউ সাপোর্টের দরকার, পাচ্ছি না আমরা। শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত 24 ঘন্টায় হাসপাতালটির কোভিড ইউনিটে মারা গেছেন 4 জন। প্রচুর অক্সিজেনের অভাব হচ্ছে, কিন্তু ব্যাপক খারাপ অবস্থার ভিতরের দিকে 2টা রোগী মারা গেল, এই 2টা আইসি খালি হয়ে দিকে বলে। একদিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 জেলায় করোনায় মারা গেছেন 25 জন। এর মধ্যে শুধু কুষ্টিয়াতেই 15 জন। এছাড়া মৃত্যুর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। এর মধ্যে চট্টগ্রামে 11 জন, কুমিল্লায় 9 জন, নোয়াখালীতে 8 জন, চুয়াডাঙ্গায় 5 জনের মৃত্যু হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, প্রতিদিনে যেমন রেকর্ড হচ্ছে শনাক্ত এবং মৃত্যুর, একই সাথে এই যে ঘরে ফেরা মানুষের গাদাগাদি করে একই সাথে সড়ক, নৌ এবং যেখানটাই বলি, এই যে মানুষের স্বাস্থ্যবিধি মানার অনীহা, এতে হয়তো খুব দ্রুতই মৃত্যু এবং শনাক্ত কমার লক্ষণ কি দেখা যাচ্ছে? লক্ষণ দেখা যাচ্ছে না, এটি তো বিশেষজ্ঞরাই বলছেন। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত 9 দিনে করোনা শনাক্ত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। অর্থাৎ 9 দিন আগে করোনার রোগী ছিল বাংলাদেশে প্রায় 10 লাখ। এই 9 দিনের ব্যবধানে সেই করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11 লাখের উপরে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে লকডাউনটি ছিল, এই লকডাউনের সুফল কিন্তু আমরা পাচ্ছি না। আর গত 24 ঘন্টায় দেশে করোনা পরিস্থিতি আমরা জানবো, সেটি দেখলে আপনি যদি এই গ্রাফিক্সটি দেখেন তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবেন, আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পেয়ে যাবেন। গত 24 ঘন্টার মৃত্যু হয়েছে 225 জন, শনাক্ত হয়েছে 11,578 জন, শনাক্তের হার 29.09%। এই হারটি কিন্তু আমরা গত 1 মাস ধরেই দেখছি যে 29, 30 থেকে একটু বেশি, এভাবেই কিন্তু যাচ্ছে। আর মোট শনাক্ত হয়েছেন 11,03,989 জন এবং মোট মৃত্যু হয়েছে 17,894 জন। তাহলে এটি পরিষ্কার যে এই যে আপনি স্বাস্থ্যবিধি না মানলে এটি কিন্তু আসলে কোনোভাবেই কমানো সম্ভব না, করোনা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর আমরা যদি বিভাগ ভিত্তিক মৃত্যুটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মতো আজকেও ঢাকা কিন্তু প্রথম স্থানে রয়েছে। ঢাকায় 60 জন মারা গেছে, খুলনায় মারা গেছে 54 জন, চট্টগ্রামে 40 জন, রাজশাহীতে 20 জন, আর সিলেট, ময়মনসিংহ, রংপুরে 14 জন করে মারা গেছে, আর বরিশালে মারা গেছে 9 জন। এর মধ্যে আমরা যদি বলি পুরুষ মারা গেছে 123 জন, নারী মারা গেছে 102 জন। নারীর মৃত্যুর সংখ্যা আমরা এর আগে কম দেখেছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে পুরুষের কাছাকাছি কিন্তু নারী মারা যাচ্ছেন। আর এর মধ্যে 50 থেকে 100 বছর যাদের বয়স, এই সংখ্যাটা কিন্তু বেশি। 225 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 167 জনে কিন্তু 50-এর উপরে বয়স যাদের, 100 পর্যন্ত তারা কিন্তু মারা গেছেন। আর সরকারি হাসপাতালে মারা গেছেন 180 জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন 32 জন, আর বাসায় মারা গেছেন 13 জন। আর একক জেলা হিসাবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়, 15 জনের মারা গেছেন। আমরা যদি আপনি রিপোর্টেই আমরা দেখাচ্ছিলাম যে করোনার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সাধারণ শয্যা, হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ না পাওয়ার, এটি প্রকট আকার ধারণ করেছে। আমরা যদি ঢাকার 16টি কোভিড হাসপাতাল রয়েছে, যেটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এবং এই হাসপাতালগুলোতেই কোভিড চিকিৎসায় হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকার 16টি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে 3,755টি, এর মধ্যে খালি রয়েছে কিন্তু 1,253টি। এর মধ্যে যদি আমি আইসিইউর কথা বলি, আইসিইউ রয়েছে মাত্র 393টি, এর মধ্যে খালি রয়েছে মাত্র 57টি। এই 57টি আইসিইউ এখন ঢাকার 16টি ডেডিকেটেড হাসপাতালে খালি রয়েছে। তার মানে আপনি এটি পরিষ্কার যে আমরা বিভিন্ন গণমাধ্যমে বা আমাদের গণমাধ্যমে দেখাচ্ছিলাম যে হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন তাদের রোগীটি আইসিইউতে নেওয়ার জন্য, কারণ আইসিইউ খালি নাই। আইসিইউতে যদি কেউ মারা যায় তাহলে সেই জায়গাটিতে তার রোগী ভর্তি করাতে পারবেন। এটি এখন ঢাকার হাসপাতালের পরিস্থিতি, আমরা বিভিন্ন হাসপাতালের পরিস্থিতি দেখছি। আর যদি সারা দেশে আইসিইউ বা সাধারণ শয্যা কতটুকু রয়েছে হাসপাতালের, সেটির সংখ্যা যদি দেখি, সারা দেশে সাধারণ শয্যা খালি রয়েছে 5,066টি এবং আইসিইউ খালি রয়েছে 259টি। তো এটি
তো আপনি দেখলেই বুঝতে পারছেন যে দেশের হাসপাতালের ব্যবস্থা এখন কি অবস্থা রয়েছে, কতটুকু সংকটে আমরা পড়তে যাচ্ছি। আর এই যে এখন ঘরমুখী মানুষ ঈদে বাড়ি যাচ্ছেন, বলা হয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনেই সকল কিছু করা হবে, বাসে বলেন, ট্রেনে বলেন, নৌযানে বলেন, কিন্তু কোথাও আমরা কিন্তু স্বাস্থ্যবিধি একদিন মানার তদারকি দেখতে পাচ্ছি মানা না। হলো, পরবর্তীতে কিন্তু আজকের যে চিত্র দেখছে ট্রেনেও ঠিক একই অবস্থা, বরং আরো বেশি গাদাগাদি হচ্ছে। না, ট্রেন প্রথম কয়েকদিন মোটামুটি ভালোই ছিল, কিন্তু আজকে তারা খেয়ে হারিয়ে ফেলেছে, তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে পারেননি। আর দেশে স্বাস্থ্যের বা দেশের টিকার মজুদটা কিন্তু বাড়ছে, এটি আমাদের জন্য সুখবর। এটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। মডার্না আর সিনোফার্মের ৪৫ লাখ ডোজ আসার ২ সপ্তাহের মাথায় দেশে এলো সিনোফার্মের আরও ২০ লাখ টিকা। গত ৬ মাসে বিভিন্ন উৎস থেকে দেশে এখন পর্যন্ত আসা টিকার মজুদ ১,৮০,০০,০০০, যার মধ্যে প্রয়োগ হয়েছে ১,১১,০০,০০০ বেশি। সম্ভাবনা তৈরি হয়েছে মাস দেড়েকের মধ্যে দেশে আরও ২ কোটির মতো টিকা আসার। টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে সোমবার আসার কথা মডার্নার আরও ৩০ লাখ টিকা। ক্রয় চুক্তির আওতায় আগামী মাসে আসবে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ। এছাড়া আগস্টে ফাইজারের ৬০ লাখ টিকা পাঠানোর কথা জানিয়েছে কোভ্যাক্স। আর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে যে ১৪ লাখ মানুষের অনিশ্চয়তা রয়েছে তাও কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপ থেকে দেশে আসার অপেক্ষায় কোভ্যাক্সের আওতায় ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আর ২৯ লাখ ডোজের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এছাড়া আগামী মাসে আসতে পারে রাশিয়া থেকে স্পুটনিক ভি। এমন আশা জাগা নেওয়া চিত্র টিকাদান কর্মসূচিতে গতি রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের হাতে সহসাই চলে আসবে যে আমরা অ্যাস্ট্রাজেনেকা যে কজন বাদ পড়েছে খুব শীঘ্রই তারা টিকা পেয়ে যাবে। তবে টিকার মজুদ বাড়ার সঙ্গে সঙ্গে সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকার বন্দোবস্ত করা হয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আফজাল, আপনি আশার কথা দিয়ে শুরু করেছিলেন। আমরা যদি দেখি যে ১.৫ মাসের মধ্যে বা মাস দেড়েকের মধ্যে ২ কোটি ডোজ আসবে, কিন্তু একটা বিষয় কিন্তু শঙ্কা রয়ে গেছে, সেটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন ১৪ থেকে ১৫ লাখ মানুষ। তারা কিন্তু এখনও শঙ্কার মধ্যে আছেন, কারণ হচ্ছে এখনও যে টিকাগুলো আসছে তা একটাও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার না। এই অ্যাস্ট্রাজেনেকার টিকা যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য কি বলবেন? অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন কিন্তু ৫৮ লাখের বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২,৯৬,৭৩৮ জন, অর্থাৎ বাকি যে ১৪ থেকে ১৫ লাখ মানুষ তারা কিন্তু দ্বিতীয় ডোজ পাননি, যার কারণে তারা এখনও উদ্বিগ্নতার মধ্যেই রয়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন দেশের সাথে, জাপান বলেন, অস্ট্রেলিয়ায় যেমন প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করছেন, সে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে এই অবশিষ্ট টিকাগুলো যেন বাংলাদেশে নিয়ে আসা হয়। ইউরোপের কয়েকটা দেশ থেকেও বলা হচ্ছে, ইউরোপের কয়েকটা দেশের কথা আমরা শুনছি। আমরা যদি দেশে টিকার মজুদের হিসেবটি দেখি, আমরা ৪টি টিকা আমরা এখন পেয়েছি। ৪টি টিকার মধ্যে আমরা টিকার এসেছে এখন পর্যন্ত বাংলাদেশে ১,৮০,০০,০০০ মতো টিকা আমরা পেয়েছি। এর মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কথা তো বললাম, এই টিকাটি বাংলাদেশে এসেছিল ১,৩,০০,০০০ ডোজ। প্রথম ডোজ দিয়েছেন ৫৮,২০,০০৩ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২,৯৬,৭৩৮ জন, অর্থাৎ দ্বিতীয় ডোজ প্রায় ১৪ থেকে ১৫ লাখ পাননি। এরপরে যদি আমরা সিনোফার্মের কথা বলি, সিনোফার্মের টিকা আমরা এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে ৫১ লাখ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দিয়েছেন ৭,৮৩,৩৪৬ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৯৯৭ জন। এরপরে যদি আমরা মডার্নার টিকার পরিসংখ্যানটা একটু দেখি, তাহলে মডার্নার বা শুরুতে আমরা ফাইজারটাই দেখতে চাই যে ফাইজারের টিকা এখন এসেছে ১,০৬,০০২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪৯,৩১২ জন। এটির কিন্তু দ্বিতীয় ডোজ শুরু হয়নি। এরপরে আমরা মডার্নার টিকার কথা বলবো। মডার্নার টিকা আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি ২৫ লাখ ডোজ। কালকে আবার মডার্নার টিকা আসবে আমাদের দেশে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১,৬০,৪৫৯ জন। এবং এই টিকার মজুদ যত বাড়ছে, মানুষের মধ্যে কিন্তু আশার সঞ্চার হচ্ছে। গণহারে টিকা প্রয়োগ করা গেলে হয়তো এই যে প্রাণঘাতী করোনা ভাইরাস সেটি নিয়ন্ত্রণ করা যাবে। আর তাছাড়া পাশাপাশি সরকার টেস্টের দিকে গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন যে ৭৮টি বেসরকারি হাসপাতালকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছেন। ৭০০ টাকার বিনিময়ে এই টেস্টটি করতে পারবেন। বাসায় গিয়ে যদি কেউ টেস্ট করাতে চান তাহলে হয়তো ১২০০ টাকা লাগবে। তো এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য গণহারে টিকা প্রয়োগের কোনো বিকল্প নেই এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া
এইটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাব্বি। আফজল, আপনাকে ধন্যবাদ। দেশের করোনা ভ্যাকসিন পরিস্থিতির সর্বশেষ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজল হোসেন। এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। সরকারি মাল দরিয়ায় ঢাল। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের এমন মনোভাবে পরিবর্তন এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণেই করোনার মধ্যেও এগিয়েছে দেশ। সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি সেবা পেতে মানুষের হয়রানি কমিয়ে জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে 2014-15 অর্থ বছরে প্রত্যেকটি মন্ত্রণালয় ও বিভাগে প্রচলন ঘটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির। সরকারি দায়িত্ব পালনে প্রতি বছরের মতো এবারও স্বাক্ষরিত হলো সরকারের সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একযোগে সব সচিব 2021-22 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চুক্তিপত্র গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সচিব, সংস্কৃতি বিষয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার বাধায় বাংলাদেশ এখনও সচল, প্রজাতন্ত্রের সব কর্মকর্তার আন্তরিক সক্রিয়তায়। করোনা শুধুমাত্র সংকট না, বরং এর থেকে সব থেকে বেশি আঘাত আসছে আর্থসামাজিক উন্নয়নের পথে। বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। তারপরেও আমরা মনে করি যে এরই মধ্যে আপনারা প্রত্যেকে যে হওয়ার দায়িত্ব এমন চমৎকারভাবে পালন করেছেন যাতে অন্তত গতিশীলতাটা আমরা ধরে রাখতে পেরেছি। জনগণকে সেবা দিতে জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্য যে দেশের সুশাসন নিশ্চিত করা। আগে যেমন সরকারি মাল দরিয়ামে ঢালাটা ভাবছিল, সেটা নেই। আজকে প্রত্যেকে কিন্তু নিজে নিজে কাজটাকে নিজের বলে গ্রহণ করছেন। যারা যেখানে দায়িত্বরত আছেন আপনারা একটু চেষ্টা করবেন মানুষকে বুঝাতে এবং তারা যেন এই মাস্কটা পরে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের নিশ্চয়তা সবার জন্যই। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে জমে উঠছে কোরবানির পশুর হাট। রাজধানীর কোরবানির হাটেও বাড়ছে ক্রেতার সমাগম। ক্রেতারা যে দাম হাঁকছেন তাতে পশু লালন পালনের খরচও উঠে আসছে না বলে দাবি বিক্রেতাদের। যদিও ক্রেতারা বলছেন দাম বেশি। আর স্বাস্থ্যবিধি না মানা হলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র। এদিকে পশুর হাট ঘিরে যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কাজ করছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। নবাব, রাজা, বাদশাহ, লালপাহাড় এমন সব বাহারি নামের ফ্রিজিয়ান, ব্রাহ্মা ও দেশি জাতের কোরবানির পশু নিয়ে রাজধানীতে এসেছেন বিভিন্ন জেলার খামারিরা। দাম হাঁকছেন 10 থেকে 15 লাখ টাকা, কিন্তু মিলছে না ক্রেতা। এলাকার ঢাকা 10,000 টাকা প্রতি গরুতে কম। 3 বছর লালন পালন করছে, তাতে যে টাকা দাম বলছে আমার খরচ উঠবে না। মাঝারি ও ছোট আকারের পশুতেও দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। যদিও ক্রেতারা বলছেন করোনার মধ্যে দাম বেশি চাচ্ছেন পশু বিক্রেতারা। যে গরু আমার পছন্দ 2 লাখ টাকা বা 2 লাখ টাকার ভিতরে, ওগুলো তারা দাম চাচ্ছে 3.5-3 লাখ টাকা। গরুর দামটা একটু বেশি মনে হচ্ছে এবং তারা চাচ্ছে আর কি বেশি দামে বিক্রি করার জন্য। মাঝারি গরুগুলো আগে 65-70 মধ্যে নেওয়া যেত, এবার সেগুলো আপনার দাম 1 লাখ টাকা চাচ্ছে, 90,000 টাকা চাচ্ছে, আর 75-80 নিচে পাওয়া যাচ্ছে না। এদিকে রাজধানীর পশুর হাটগুলো পরিদর্শন শেষে ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানের কথা জানায় র্যাব। যারা গরুর ব্যবসায়ী আছেন আপনারা আপনাদের ট্রাকের সামনে অথবা নৌপথে যাতায়াত করলে নদীর এই আপনাদের নৌকাতে আপনার গন্তব্যস্থল কোথায় একটা বড় ব্যানারে উল্লেখ করুন। আমরা বিভিন্ন যানবাহনের নিরাপত্তা তল্লাশি করছি যাতে ঢাকামুখী পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে। এবছর অনলাইনে পশু কেনায় ও জাল টাকায় প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক র্যাবকে জানানোর কথা বলে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোর রাত থেকে 3টি ক্যাটেল ট্রেনে 1000-এরও বেশি কোরবানির পশু এসেছে ঢাকায়। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের ক্যাটেল স্পেশাল নামে 3টি ট্রেন রোববার ভোর রাত থেকে ঢাকায় আসতে শুরু করে। উত্তরের জেলার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে পশু ঢাকায় নিয়ে আসা হয়। 3টি ট্রেনে 8 শতাধিক গরু ও 2 শতাধিক ছাগল নিয়ে আসা হয়। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়েছে 580 টাকা। আর অল্প খরচে ঢাকায় পশু আনতে পেরে খুশি খামারি ও ব্যবসায়ীরা।
লকডাউন দিলেও বিএনপি সমালোচনা করে, আবার শিথিল করলেও সমালোচনা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি আরও জানান, দুস্থ, চাকরিচ্যুত ও বেতন না পাওয়া সাংবাদিকরা দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা পাবেন। লকডাউন দিলেও সমালোচনা করে, লকডাউন শিথিল করলেও সমালোচনা করে। তাহলে কি চান বিএনপির নেতৃবৃন্দ? আসলে তারা চান হচ্ছে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, তাহলে সেই পরিস্থিতিতে পানি ঘোলা করা যাবে এবং ঘোলা করে মাছ শিকার করা যাবে। সেই সুযোগ বিএনপির ভবিষ্যতে জনগণ আর সেই সুযোগ বিএনপিকে দিবে না। নানা অনিয়মের অভিযোগে ই-ভ্যালি সহ 6টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 10 দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দিতে হবে। সন্তুষ্ট না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত কোম্পানি ই-ভ্যালি কম পুঁজিতে বেশি দামের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নিয়েছে প্রায় 300 কোটি টাকা। কিন্তু গেল মাসে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল ই-ভ্যালির লেনদেনে মোটা অঙ্কের অনিয়ম বিষয়ে রিপোর্ট দেওয়ার পর তৎপর হয় বাণিজ্য মন্ত্রণালয়। ই কমার্স কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রোববার বিকেলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় দেশের সব ই কমার্স কোম্পানিকে শৃঙ্খলার মধ্যে আনার। যিনি ব্যর্থ হবেন তাকে প্রথমত কারণ দর্শানো হবে, কয়েকদিন সময় দিয়ে যে উনি বিজনেস প্ল্যানটা আমাদের দিবেন, যে এই বিজনেস প্ল্যানে তিনি কিভাবে সাস্টেনেবল হবেন। সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইনের সঙ্গে কমপ্লায়েন্ট না হয় তখন হয়তো বা আমরা তার কোম্পানি বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাব। প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে ভোক্তাদের আটকে যাওয়া টাকা তুলে নেওয়া হবে কিভাবে? বাণিজ্য সচিব গ্রাহকদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির পরামর্শ আপোষের। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ই কমার্স ব্যবস্থার জন্য, তিনি কিন্তু দেশের প্রচলিত আইনে মামলা করতে পারেন। আমার ক্ষমতা আছে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করা। এই সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করলে ভোক্তা পাবে 12,500 টাকা। যদি দুই পক্ষ আপোষ করে মোটরসাইকেলটা পায়, সেটি আপনি কি বেশি ভোক্তার স্বার্থ সুরক্ষার মধ্যে মনে করেন, না ওই 12,500 টাকা পাওয়াটার মধ্যে? এটি আপনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন। আরও 10টি ই কমার্স প্রতিষ্ঠানকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যারা প্রতারিত হয়েছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল বাংলাদেশ। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাট করে 9 উইকেটে 240 রান করে স্বাগতিকরা। জবাবে সাকিবের অপরাজিত 96 রানে শেষ ওভারে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। সিরিজ জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফের করোনা ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় মানুষের ঢল, মহাসড়কে যানজট। 24 ঘন্টায় 225 জনের মৃত্যু। মাস দেড়েকের মধ্যে আসছে আরও 2 কোটি টিকা। ঢাকার বাইরে জমজমাট কোরবানির হাট। উত্তরাঞ্চল থেকে ক্যাটেল ট্রেনে ঢাকায় হাজারো পশু। রাজধানীতে বর্জ্য অপসারণ করবেন 25,000 কর্মী। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।